আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসার সবাই নিরাপদেই আছো, মন দিয়ে পড়াশোনাও করছো। যেহেতু আমাদের স্কুল বন্ধ, আমরা স্কুলে যেতে পারছি না, সেহেতু বাসায় বসে আমরা অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো নিশ্চয়ই ভালোভাবে দেখছো এবং বাড়ির কাজগুলো করছো। আজকে আমাদের পাঠ বাংলা। আজকে আমরা বাংলা গদ্যাংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠে যাওয়ার আগে আমরা একটা গান শুনে নিই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমার প্রিয় শিক্ষার্থীরা, এই গান থেকে আমরা কি বুঝতে পারছি? বাংলার কথাটা, বাংলা ভাষার কথা, বাংলার মানুষের কথা, বাংলার স্বপ্নের কথা, বাংলার প্রকৃতির কথা। তাহলে এই যে বাংলা, এই বাংলাটা আসছে কোত্থেকে? অর্থাৎ এই যে আমরা বাংলায় কথা বলছি, এর জন্ম তার একদিনে হয়নি, সেটা যুগের পর যুগ ধরেই আমাদের ভাষা পরিবর্তন হতে হতে আজকে এই পর্যায়ে এসছে। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। আজকে আমাদের পাঠ বাংলা ভাষার জন্মকথা। লিখেছেন কে? হুমায়ুন আজাদ। তাহলে তোমরা বই খুলে নাও, আমরা শুরু করি। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের পাঠ বাংলা ভাষার জন্মকথা। আজকের পাঠ থেকে আমরা যা জানতে পারবো, আজকের পাঠের আমাদের শিকনফল হচ্ছে, আজকের পাঠ থেকে আমরা লেখক পরিচিতি অর্থাৎ হুমায়ুন আজাদ সম্পর্কে জানতে পারবো, ভাষার সহজাত ধর্ম সম্পর্কে জানতে পারবো, বাংলা ভাষার জন্মের ইতিহাস সম্পর্কেও আমরা জানতে পারবো। এখন আসো আমরা লেখক হুমায়ুন আজাদ সম্পর্কে একটু জেনে নিই। লেখক হুমায়ুন আজাদ 1947 সালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে জন্মগ্রহণ করেন, অর্থাৎ শ্রীনগর থানার রারিকাল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পেশা হচ্ছে তিনি পড়াশোনা শেষ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপক ছিলেন তিনি। এছাড়া কর্মজীবনে তিনি একজন কবিও ছিলেন। সাহিত্য সাধনার ক্ষেত্রে দেখা যায় কি তিনি বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক ছিলেন এবং বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি তার সাহিত্য সাধনার মাধ্যমে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। তার গবেষণা গ্রন্থগুলো হচ্ছে শামসুর রহমান, নিঃসঙ্গ শেরপা, বাক্যতত্ত্ব ইত্যাদি। কিশোরদের জন্য তিনি সাহিত্য রচনা করেছেন, যেমন আছে কি অলৌকিক স্টিমার, লাল নীল দীপাবলি, কত নদী সরোবর। এবং তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে আছে অলৌকিক স্টিমার এবং জলচিতাবাদ। তার সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন এবং হুমায়ুন আজাদ 2004 সালে মিউনিক শহরে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা এখান থেকেই লেখক হুমায়ুন আজাদ সম্পর্কে জেনে নিয়েছি। এখন আসো আজকে আমরা আমাদের মূল পাঠ শুরু করি, যে বাংলা ভাষার জন্মকথা। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটা তোমাদেরকে বই দেখাচ্ছি, লাল নীল দীপাবলি। এটা হচ্ছে কি হুমায়ুন আজাদের বই। এই বইটার থেকেও কিন্তু আমরা বাংলা ভাষার উদ্ভব, ক্রমবিকাশ সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তাহলে আসো যে আমরা বাংলা ভাষার জন্ম কথা আমাদের মূল পাঠটা শুরু করি। তোমরা এখানে যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখবে। তাহলে আমরা শুরু করছি। কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো, বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেই ভাষা? না, ভাষা মানুষ বা তরুণ মতো জন্ম নেয় না। বাংলা ভাষা মানুষ বা তরুণ মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি।
এখন আমরা যে বাংলা ভাষা বলি 1000 বছর আগে তা ঠিক এমন ছিল না, 1000 বছর পরেও ঠিক এমন থাকবে না। ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল, সে ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায়, শব্দের বদল ঘটে, অর্থের। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটু নতুন ভাষা হয়ে উঠেছে, আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষা। তাহলে এখানে কি বলছে যে ভাষার জন্মটা কেমন করে হয়েছে? তাহলে ভাষার জন্মটা কিভাবে হয়েছে? অর্থাৎ মানুষের মুখে 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 প্রচলিত হতে হতে বা পরিবর্তন হতে হতে ভাষার সৃষ্টি হয়। আর ভাষার ধর্মই হচ্ছে কি? ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। অর্থাৎ 1000 বছর আগে যে ভাষাটা ছিল, 1000 বছর পরেও কিন্তু সে ভাষাটা আর থাকে না। ভাষার ধর্মই হচ্ছে কি? বদলে যায়। আর এদেশের মানুষ আগে যে ভাষায় কথা বলতো, গান গাইতো, এখন কিন্তু সেভাবে হয় না। এখন ভাষা তো অনেক পরিবর্তন হয়ে গেছে। সামনে দেখা যাবে কি ভাষার আরও বেশি পরিবর্তন ঘটছে। আজ থেকে 100 বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ মনে করতেন ওই সংস্কৃত ভাষায় বাংলার জননী, বাংলা সংস্কৃতের মেয়ে। তাহলে আজ থেকে প্রায় 1000 বছর আগে কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না কি সম্পর্কে? বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ জানতো না কত বয়স এ ভাষা। তাহলে এই ভাষার বয়স কত সেটাও কিন্তু কেউ জানতো না 100 বছর আগে। বাংলা সংস্কৃত শব্দের অনেক শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়। একদল লোক মনে করতেন ওই সংস্কৃত ভাষাই হচ্ছে বাংলার জননী। তাহলে যেহেতু বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দের ব্যবহার আছে, সেহেতু একদল মানুষ মনে করতো, অর্থাৎ সব মানুষ না, কিছু কিছু মানুষ মনে করতো যে বাংলা সংস্কৃত থেকে এসেছে, অর্থাৎ সংস্কৃত হচ্ছে বাংলার জননী, বাংলা সংস্কৃতির মেয়ে। তবে দুষ্ট মেয়ে যে মায়ের কথা মতো চলেনি, না চলে অন্যরকম হয়ে গেছে। তবে 19 শতকে আরেকদল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। তাহলে 19 শতকে আরেকদল লোক ছিল। প্রথমে এক দলের কথা বলা হচ্ছে যারা মনে করতো যে কি সংস্কৃত থেকে এই বাংলা ভাষায় যেহেতু সংস্কৃতের অনেক বেশি শব্দ ব্যবহৃত হয়, সেহেতু বাংলা হচ্ছে সংস্কৃতের মেয়ে, অর্থাৎ দুহিতা। আর 19 শতকে আরেকদল লোক মনে করছেন যে যে বাংলার সাথে সংস্কৃত ভাষার সম্পর্ক অনেক দূরে। তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়, তবে সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার। অর্থাৎ তারা মনে করছে না যে বাংলা সংস্কৃতির মেয়ে নয়, কারণ বাংলা ভাষা থেকে সরাসরিভাবে সংস্কৃত ভাষা থেকে সরাসরিভাবে বাংলা ভাষাগুলো আসে নাই, ঘটেছিল অন্য ভাষা। অর্থাৎ এই শব্দগুলো এসেছে কোথা থেকে? অন্য ভাষা থেকে। সংস্কৃত ছিল সমাজের উচ্চ শ্রেণীর মানুষের লেখার ভাষা, তবে কথ্য ছিল না। কথা বলতো মানুষ নানা রকম প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। তারা বিশেষ করতেন সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকে উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। তাহলে এক শ্রেণীর লোক মনে করতো কি যে সংস্কৃত থেকে এসেছে, তবে সংস্কৃত থেকে সরাসরিভাবে আসেনি, এবং হয়তো অন্য কোনো ভাষার মধ্য দিয়ে, সংস্কৃত ভাষা থেকে অন্য কোনো ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষাটা আমাদের বর্তমান রূপ পেয়েছে। সংস্কৃত ছিল কি তখনকার উচ্চ শ্রেণীর মানুষের লেখার ভাষা। তাহলে সংস্কৃত ভাষায় কিন্তু মানুষ কথা বলতো না। কি হতো? সংস্কৃতটা কি ছিল? আগেকার সময়ে মানুষেরা সংস্কৃত ভাষায় লিখতো, তা লেখার ভাষা ছিল, তখন কথ্য ছিল না। কথা বলতো মানুষ নানা রকম প্রাকৃত ভাষায়। অর্থাৎ এখন আমরা একরকম করে কথা বলছি, কিন্তু লেখার সময় লিখছি বা একটু অন্যরকমভাবে। এটাই চিন্তা করলে হয় এরকম যে, আর কথ্য ভাষায় প্রাকৃত ভাষাতে মানুষ তখন কথা বলতো। আর প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। অর্থাৎ সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে যেভাবে কথা বলতো সেগুলো হচ্ছে প্রাকৃত ভাষা। তারা বিশ্বাস করতেন প্রাকৃত অর্থাৎ সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকে উদ্ভব ঘটেছে বাংলা ভাষা। তাহলে সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষা আসে নাই, কোথেকে এসেছে? অর্থাৎ সংস্কৃত থেকে আবার প্রাকৃত ভাষায় গেছে, প্রাকৃত ভাষার মধ্য থেকে বাংলা ভাষায় শব্দগুলো এসেছে। আমরা একটু বোর্ডে দেখি যে এখানে দেখো যে যদি সংস্কৃত থেকে সরাসরি বাংলা হতো, যেমন আমরা যে এখন বলি বাবা, হ্যাঁ বাবা,
তাহলে বাবা শব্দটা কোত্থেকে এসছে? বাবা শব্দটার অর্থ সংস্কৃত শব্দ হচ্ছে পিতা। পিতা থেকে প্রাকৃত ভাষায় হয়েছে সেটা কি? বপ্প। তারপর হয়েছে এটা কি? বাপ। হ্যাঁ, এখন আমরা বলছি কি বাবা বা আব্বা যেটা বলি, বাবা বলি। তারপর আছে কি মাতা। মাতা শব্দটা কোত্থেকে আসছে? মাতা শব্দ থেকে এসছে কি? মা। তাহলে মাতা শব্দটার প্রাকৃত ভাষায় এটা কি ছিল? মা আ, মা। তো এখন আমরা বলছি কি মা। তারপর দেখো যেমন বৃক্ষ শব্দটা, বৃক্ষ, বৃক্ষ মানে হচ্ছে কি? গাছ। হ্যাঁ, তাহলে বৃক্ষ শব্দটা কিন্তু সরাসরি বৃক্ষ থেকে গাছ হয়নি। তাহলে বৃক্ষ শব্দটা মানুষের মুখে প্রচলিত হতে হতে কি হয়ে গেছে? গচ্ছ। তাহলে গচ্ছ থেকে কি হয়ে গেছে? এটা এখন গাছ। তারপর দেখো হস্ত। হস্ত শব্দের অর্থ হচ্ছে কি? হাত। হ্যাঁ, সংস্কৃত ভাষায় বলা হয় হস্ত। হস্ত শব্দটা প্রাকৃত ভাষায় ছিল কি? হত্ত। তারপর হয়েছে এটা হাত। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষাটা আসে নাই, সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার মধ্যে গেছে। তাহলে প্রাকৃত ভাষা থেকে তারপরে আধুনিক বাংলায় শব্দগুলো এসেছে। তো বাংলা ভাষায় আমরা যে শব্দগুলো এখন ব্যবহার করছি সেগুলো সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার মধ্যে দিয়ে বাংলা ভাষায় এসেছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলা সংস্কৃতের দুইটা নয়, তবে সংস্কৃত থেকে এসেছে কিন্তু অন্য মাধ্যম দিয়ে অর্থাৎ প্রাকৃতের মধ্যে দিয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। তাহলে প্রাকৃত মানে কি? প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষাটাকে বলা হচ্ছে এখানে প্রাকৃত ভাষা। কিন্তু নানা রকমের প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল, অর্থাৎ আমাদের বাংলাদেশে যেমন দেখো এক এক অঞ্চলের মানুষ এক এক রকমভাবে কথা বলেন, তেমনি ভারতবর্ষেও প্রাকৃত ভাষা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ছিল। তাহলে কোন প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছিল বাংলার, এই সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন জস আব্রাহাম গ্রিয়ারসন। তাহলে জস আব্রাহাম গ্রিয়ারসন হচ্ছে কি একজন ভাষাতাত্ত্বিক, অর্থাৎ তিনি ভাষা নিয়ে গবেষণা করেছেন। তিনি বাংলা ভাষার জন্ম নিয়ে যে গবেষণা করেছেন সেখানে তিনি বলছেন কি বহু প্রাকৃতের একটা নাম হচ্ছে মাগধী প্রাকৃত। তাহলে আমাদের যে তৎকালীন সময়ে যে প্রাকৃত ভাষাগুলো ব্যবহৃত হতো ভারতবর্ষে, সেখানে বিভিন্ন ধরনের প্রাকৃত ছিল। সে প্রাকৃতের মধ্যে একটা প্রাকৃত ছিল কি? মাগধী প্রাকৃত। তার থেকে মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম হয় বাংলা ভাষা। তাহলে মাগধী প্রাকৃতের যে পূর্ব অঞ্চলের রূপ, মাগধী প্রাকৃতের তো বিভিন্ন অঞ্চল ভিত্তিক আছে না, তাহলে ওখানের মধ্যে পূর্বাঞ্চলীয় রূপ যেটা, সেখান থেকে জন্ম হয়েছে বাংলা ভাষা। পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস। যে ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক হাজার বছর। তাহলে যে ডক্টর জস আব্রাহাম গ্রিয়ারসন সাহেব এবং ডক্টর সুকুমার সেন, ওনারা যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তারপর ডক্টর সুকুমার সেন, ওনারা যে বলেছেন যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, এবং এ নিয়ে অনেক গবেষণা হয়েছে। এবং এই তথ্যগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কয়েক হাজার বছর পিছনে চলে যেতে হবে। আমরা এখানে একটা চার্ট দেখাই তোমাদেরকে, যে দেখো একটু চার্ট শিক্ষার্থীরা। এই যে আমি এখানে একটা চার্ট তোমাদের জন্য রেখেছি, আমরা পড়তে পড়তে সেটা দেখব। ইউরোপ এবং এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। এই ভাষাগুলো যেসব অঞ্চলে ছিল ও এখনও আছে তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ এবং সবচেয়ে পূর্বে হচ্ছে ভারত ও বাংলাদেশ। তাহলে এখানে কি বলছে? ইউরোপ এবং এশিয়ার ধ্বনিগুলোর মধ্যে অনেক মিল আছে, এবং শব্দের মধ্যেও মিল আছে, ভাষার মধ্যেও মিল আছে। মানে তাহলে এই ভাষাগুলো যেসব অঞ্চলে ছিল, অর্থাৎ এই ভাষাটার সৃষ্টি যেখান থেকে হয়েছে, তারা হয়তো ওই জাতিগোষ্ঠীটা হয়তো এক সময় একসাথেই ছিল। তাহলে ওখান থেকে তারা যখন বিভিন্ন দলভুক্ত হয়ে, তখন তো গোত্র বিভক্ত ছিল, তখন বিভিন্ন দলে দলে যখন ওরা ওই দেশ থেকে বের হয়ে আসে, তখন কেউ ভারতবর্ষের দিকে চলে যায়, কেউ ইউরোপের দিকে চলে যায়। এভাবে কিন্তু তখন ওদের ভাষাটা কি হয়ে গেছে? দুই ভাগে ভাগ হয়ে গেছে। এই ভাষাগুলো যেসব অঞ্চলে ছিল এবং এখনও আছে, এবং তার সবচেয়ে পশ্চিমে হচ্ছে ইউরোপ এবং সবচেয়ে পূর্বে হচ্ছে ভারত ও বাংলাদেশ। ভাষাতাত্ত্বিকেরা এই ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য বলে মনে করেন। এই ভাষা বংশটির নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ আনুমানিক হচ্ছে কি খ্রিস্টপূর্ব 5000
অব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর আগে। তাহলে এখন থেকে কত বছর? এখন থেকে হচ্ছে কি প্রায় 7 বছর, হ্যাঁ 7000 বছর। তাহলে এখন থেকে হচ্ছে কত বছর? 7000 বছর আগে। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা খুব ভালোভাবে খেয়াল করব, ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আছে অনেকগুলো ভাষা শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। তাহলে এখানে দেখো যে এই যে ইউরোপীয় ভাষা বংশটা, দেখো এখানে একটা ইউরোপ সাইডে গেছে, আরেকটা হচ্ছে কি এশিয়া সাইড, অর্থাৎ ভারতবর্ষ বাংলাদেশ যেদিকে পড়েছে আর কি, এশিয়ার সাইডে পড়েছে। তাহলে এখানের মধ্যে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কেন্তুম আর একটা হচ্ছে শতম। একটা হচ্ছে কেন্তুম, অর্থাৎ এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, অর্থাৎ এই গোত্রের কিছু লোক এদিকে চলে যায় আর কিছু লোক এদিকে চলে যায়। তাহলে এদিকে যারা আসছে তাদের হচ্ছে কি দেখো এখানে শতম গোষ্ঠীর ভাষা যারা, অর্থাৎ শতম গোষ্ঠীর যারা কথা বলতো তারা হচ্ছে কি আর্মানিক, বাল্টো স্লাভনিক, আর একটা হচ্ছে হিন্দু আর্য। অর্থাৎ হিন্দু আর্য মানে হচ্ছে কি ইন্দো ইউরোপীয় যে আর্য শাখা যেটা বলা হচ্ছে, ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যেটা আর্য শাখা বলা হচ্ছে, সেই আর্য শাখাটা আমরা পাচ্ছি কোথায়? শতম গোষ্ঠীর লোকানের মধ্যে। আর কেন্তমের মধ্যে পাচ্ছি হিত্তিক, তুকারি, গ্রিক, ইতালো, ক্যালটিক, অর্থাৎ ইতালি ভাষা, তারপর একটা আছে জার্মানিক ভাষা। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে চার্টটা করেছেন, আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি এখানে। তাহলে শতম গোষ্ঠীর ভাষার মধ্যে দেখো আর আছে কি হিন্দু আর্য। হিন্দু আর্য মানে হচ্ছে কি ওই যে আর্য জাতি যেটাকে বলা হচ্ছে সেটা ভারতীয় আর্য শাখা যেটা এখানে আসছে। তাহলে হিন্দু আর্যটাকে আবার তিনি 3 ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ইরানিক, আরেকটা হচ্ছে দার্দিক, আরেকটা হচ্ছে ভারতীয়। তাহলে এই আর্য শাখাটা, হিন্দু আর্য শাখাটাকে তিন ভাগ হয়ে গেছে, কেউ ইরানের দিকে চলে গেছে, কেউ দার্দিক, কেউ পারস্য দেশের দিকে, ইরান পারস্য দিকে চলে গেছে, কেউ অন্যদিকে, তারপর কেউ ভারতবর্ষের দিকে এসছে ভারতীয় শাখা। তো ভারতবর্ষের শাখার মধ্যে দেখো এই যে ভারতীয়রা এখানে আসছে, সেই ভারতীয় আর্য ভাষার মধ্যে প্রথমে ছিল কি বৈদিক। ওরা যে ভাষাটা নিয়ে আসে সেটা হচ্ছে বৈদিক ভাষা। হ্যাঁ, এখন আমরা এখানে পড়তে একটু দেখি তাহলে কি বলছে এখানে। তাহলে ভারতীয় ইউরোপীয় আর্য ভাষা, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ অনেকগুলো ভাষা শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য শাখা। এই যে ভারতীয় আর্য শাখা যেটা এখানে বলা হচ্ছে, ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য। তাহলে এদের যে ভাষাটা সেটাকে বলা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেটাকে বলেছেন কি প্রাচীন প্রাচ্য ভারতীয় আর্য ভাষা। তারপর বলছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলো। অর্থাৎ ঋগ্বেদের মন্ত্র কোথায় থাকবে? এই যে হিন্দুদের যে প্রাচীন ধর্মীয় গ্রন্থ যে বলা হচ্ছে সেটা হচ্ছে বেদ, সে বেদের ভাষা হচ্ছে কি বৈদিক ভাষা। সেখানে যে বেদের যে ভাগগুলো আছে সেখানে ঋগ্বেদ বলে একটা বেদ আছে, সেই ঋগ্বেদের মন্ত্রগুলোর মধ্যে এই ভাষার প্রাচীন রূপটা ধরা পড়েছে। এগুলো সম্ভবত লিখিত হয়েছিল যীশু খ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে যীশু খ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দে এই বৈদিক যে ঋগ্বেদের মন্ত্রগুলো লেখা হয়েছে সেগুলো ওরা বলছে কি ওই মন্ত্রগুলো লেখা হয়েছিল যে আজ থেকে প্রায় অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে। বেদের শ্লোকগুলো পবিত্র বিবেচনা করে তার অনুসারীরা সেগুলো মুখস্থ করে রাখতো। তাহলে বেদের মন্ত্রগুলো কিন্তু তখন লেখার প্রচলন হয় না, তখন কি করতো অর্থাৎ ওদের যারা গুরু ছিলেন তারা তাদের শিষ্যদেরকে সেগুলো শিখাতেন এবং শিষ্যরা সেগুলো মুখস্থ করে রাখতেন এবং মুখস্থ করে করেই সেগুলো চলতো। শতাব্দীর পর শতাব্দী কেটে যেতে থাকে, মানুষের দৈনন্দিন জীবনে সে ভাষা ব্যবহার করতো, বদলে যেতে থাকে সে ভাষা। তাহলে যে ভাষাটা তখন ওরা মুখস্থ রেখে দিত, পরবর্তীতে যখন ভাষা পরিবর্তন হচ্ছে ওই ভাষাটাও তখন পরিবর্তন হয়ে যাচ্ছে। একসময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা। যখন ভাষা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আমি একটা শ্লোক মুখস্থ করেছি, যখন আমি শিখেছি, আমার পরবর্তী প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্ম যখন এটা ধারাবাহিকভাবে চলতে থাকে তখন কি হয়ে গেল যে উচ্চারণ পরিবর্তন হয়ে গেল, শব্দগুলো পরিবর্তন হয়ে গেল, তখন হয়ে যাচ্ছে কি এখন একসময় দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা। তখন ব্যাকরণবিদরা নানা রকম বিধিবদ্ধ করে একটা মানসম্পন্ন ভাষা সৃষ্টি করেন, এই ভাষার নাম হচ্ছে সংস্কৃত। সে বৈদিক ভাষা থেকে এখানে আসছে কি বৈদিক ভাষা থেকে যেটা আসছে সেটা হচ্ছে সংস্কৃত ভাষা।
তাহলে বিধিবদ্ধ পরিশীলিত সংস্কৃত হচ্ছে কি বিধিবদ্ধ পরিশীলিত শুদ্ধ ভাষাকে বলা হচ্ছে সংস্কৃত ভাষা। তাহলে আমরা এখানে একটু দাগিয়ে রাখবো, সংস্কৃত ভাষা মানে কি বিধিবদ্ধ পরিশীলিত আর শুদ্ধ ভাষা। খ্রিস্টপূর্ব 400 অব্দের আগে এই ভাষা বিধিবদ্ধ হয়েছিল, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 400 বছর আগে এই ভাষাটা কি হয়েছিল, বিধিবদ্ধ হয়েছিল, অর্থাৎ লিখিত হয়েছিল। যিশু জন্মের আগে পাওয়া যায় প্রাচীন ভারতীয় আর্য ভাষার 3টে স্তর। প্রথম স্তরটির নাম হচ্ছে বৈদিক বা বৈদিক সংস্কৃত, অর্থাৎ যে 3টা স্তর পাওয়া যায় সেটার মধ্যে প্রথমে হচ্ছে কি এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে বৈদিক বা বৈদিক সংস্কৃত, অর্থাৎ দুটোটা মিলে বৈদিক ভাষা তো ছিল, তারপরে হয়েছে সে ভাষাটা পরিবর্তিত হয়ে গেছে কি সংস্কৃত, সে বৈদিক সংস্কৃত। এই ভাষাটা হচ্ছে কি প্রাচীন ভারতীয় আর্য ভাষা। খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দে এ ভাষার কাল। তারপর পাওয়া যায় সংস্কৃত, অর্থাৎ বৈদিক সংস্কৃত যেটা হচ্ছে এই বৈদিক সংস্কৃত থেকে তারপর আসছে কি সংস্কৃত ভাষাটা। খ্রিস্টপূর্ব 800 অব্দের দিকে এটি সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে এবং খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতে এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। তাহলে পাণিনি হচ্ছে কি, আমরা শব্দার্থতে যদি একটু দেখি তাহলে দেখতে পাবো হচ্ছে পাণিনি হচ্ছে কি তখনকার সময় একজন ব্যাকরণবিদ হচ্ছে কি পাণিনি। তিনি কি করলেন, পাণিনির হাতে তখন এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তাহলে বৈদিক আর সংস্কৃতকে একসাথে বলা হচ্ছে কি প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। এখান থেকে তখন কি হলো, এগুলো তো তখন ছিল লেখার ভাষা, হ্যাঁ, তখন এগুলো মানুষ মুখে বলতো না। এর পরবর্তীতে হয়ে গেছে কি তখন মানুষ কি যে ভাষাগুলোকে কথা বলতো, অর্থাৎ প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষা, যেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষা যেটাকে বলা হচ্ছে। তাহলে এটাকে এখানে বলছে প্রাকৃত ভাষাগুলোকে, এই যে প্রাকৃত অর্থাৎ যে মুখের কথাগুলো, যে এটা হচ্ছে আদিম প্রাকৃত, তার পরবর্তীতে বিভিন্ন প্রাকৃত ভাষার এখানে সৃষ্টি হয়েছে, সেগুলো হচ্ছে কি মধ্য ভারতীয় আর্য ভাষা। মোটামুটি খ্রিস্টপূর্ব 450 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভাষাগুলো কথ্য ও লিখিত ভাষা রূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত ছিল। এই প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম হচ্ছে অপভ্রংশ এবং যা খুব বিকৃত হয়ে গেছে। তাহলে প্রাকৃত ভাষা ছিল, প্রাকৃত ভাষা থেকে পরিবর্তিত হয়ে গেছে সেটা কি অপভ্রংশ। এই বিভিন্ন অপভ্রংশ থেকে জন্ম হয়েছে নানান আধুনিক ভারতীয় আর্য ভাষা, বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি প্রভৃতি ভাষা। আচ্ছা, এই চারটাতে আমরা একটু দেখব যে এখানে দেখো এই যে প্রাকৃত বিভিন্ন প্রাকৃত ভাষা তখন ছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেটা বলছেন সেখানে দেখো উনি দিয়েছেন প্রাচীন উদিচ্য ভাষা, প্রাচীন ষোড়শিনী ভাষা, প্রাচীন প্রাচ্য ভাষা, প্রাচীন তারপর পালি ভাষা, আর একটা ছিল অশোক লিপির ভাষা, অর্থাৎ অশোকের সময় সম্রাট অশোকের সময় যে ভাষাটা ছিল সেটা হচ্ছে অশোক লিপির ভাষা। এখানে প্রাচীন প্রাচ্য শাখাটাকে তিনি আরো কয়েকটা প্রাকৃতে ভাগ করেছেন, যেমন প্রাচীন সিংহলী, মহারাষ্ট্রী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত, গৌরী প্রাকৃত। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে গৌরী প্রাকৃত বলে একটা প্রাকৃত ছিল, সেখান থেকে গৌরী অপভ্রংশের মধ্য দিয়ে বাংলা ভাষাটার জন্ম হয়েছে, অর্থাৎ তিনি বলছেন যে গৌরী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। এখন এই যে বাংলা ভাষার জন্মটা নিয়ে বিভিন্ন দ্বিধা বিভক্ত আছে। এখন এখানে যদি আমরা একটু খেয়াল করি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য অর্থাৎ প্রাকৃত ভাষা, দেখো এখানে প্রাকৃতের মধ্যে যে এখানে হুমায়ুন আজাদ যে বলছেন যে বিভিন্ন প্রাকৃত ছিল, যেমন পশেচি প্রাকৃত, মহারাষ্ট্রের প্রাকৃত, ষোড়শিনী প্রাকৃত, তারপর আছে কি অর্ধমাগধী প্রাকৃত, আর একটা হচ্ছে কি মাগধী প্রাকৃত। হ্যাঁ, এই যে পশেচি প্রাকৃত থেকে এসেছে কি পশেচি অপভ্রংশ, সেই অপভ্রংশটা পরবর্তীতে হয়েছে অপভ্রংশ অবহট্ট, সেই প্রাচীন অপভ্রংশ অবহট্ট থেকে হয়েছে পাঞ্জাবি ভাষা। তারপর মহারাষ্ট্রের প্রাকৃত থেকে হয়েছে দেখো মহারাষ্ট্রের অপভ্রংশ অবহট্ট, সেখান থেকে হয়েছে মারাঠি ভাষা, অর্থাৎ ভারতবর্ষে যে ভাষাটা আছে মারাঠি ভাষা। ষোড়শিনী প্রাকৃত থেকে হয়েছে ষোড়শিনী অপভ্রংশ তারপর অবহট্ট, সেই অপভ্রংশ অবহট্ট থেকে হয়েছে হিন্দি ভাষা। তারপর অর্ধমাগধী প্রাকৃত থেকে হয়েছে অর্ধমাগধী অপভ্রংশ অবহট্ট, সেখান থেকে হয়েছে আওধি বা অবধি যে ভাষাটা সেটাই। আর মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে হয়েছে বাংলা ভাষা। এখানেই ভাষাবিজ্ঞানীরা এভাবে বলছে যে মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশের মধ্য থেকে বাংলা ভাষার জন্ম। এখন তোমাদেরকে আমি আরেকটা চার্ট দেখাচ্ছি। এখানে হচ্ছে এটা ডক্টর সুকুমার সেনের একটা চার্ট, সেখানের মধ্যেও উনি উদিচ্য, প্রতীচ্য, মধ্যদেশীয়, প্রাচ্য, দক্ষিণাত্য ইত্যাদি ভাগে ভাগ করেছেন। এবং প্রাচ্য শাখা থেকে এখানে দেখা যাচ্ছে প্রাচ্য শাখা যেটা, সেখানেতে আমরা বাংলা, আসামি, উড়িয়া
আর বিহারি ভাষার মধ্যে মৈথিলি, মগহী, ভোজপুরি এই ভাষাগুলোকে আমরা পাচ্ছি। এটা প্রাচ্য রূপ থেকে পেয়েছে। আর আরেকটা হচ্ছে জস আব্রাহাম গ্রিয়ারসন সাহেব যেটা বলছেন যে এখানে হুমায়ুন আজাদ যেটা বলছেন আর কি, যে চারটা সেখানে দেখা যাচ্ছে, দেখো উনিও নবভারতীয় আর্য ভাষাকে প্রতীচ্য, মধ্যদেশীয়, মধ্যবর্তী, প্রাচ্য, দাক্ষিণাত্যভাবে ভাগ করেছেন। দাক্ষিণাত্য থেকে হয়েছে মারাঠি, কোঙ্কণি ভাষা। আর প্রাচ্য ভাষা থেকে হয়েছে দেখো বাংলা, আসামি, উড়িয়া, বিহার মানে হচ্ছে মৈথিলি, মগহী, ভোজপুরি। তাহলে প্রাচ্য শাখা থেকে এটা আসছে। অর্থাৎ এখানে ডক্টর সুকুমার সেন, সুনীতি কুমার বন্দ্যোপাধ্যায় এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং জস আব্রাহাম গ্রিয়ারসন যে বলেছেন যে এই যে মাগধী প্রাকৃত থেকে, এটা প্রাচ্য শাখা থেকেই আসছে বাংলা ভাষা, বাংলা, আসামি, উড়িয়া এবং মৈথিলি, মগহী, ভোজপুরিয়া। তাহলে এখান থেকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং জস আব্রাহাম গ্রিয়ারসন সাহেব যেটা বলছেন যে মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশের মধ্যে দিয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে। তাহলে এখান থেকে আমরা সেটা পেয়ে গেছি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলার আর আসামি আর উড়িয়া ভাষা। তো একটু আগে তো আমরা দেখলাম বাংলা, আসামি, উড়িয়া ভাষার জন্ম। তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আসামি ও উড়িয়ার। আর কয়েকটি ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা আছে বাংলার সঙ্গে, কেননা সেগুলো জন্ম হয়েছে মাগধী অপভ্রংশের অন্য দুটি শাখা থেকে। এই ভাষাগুলো হচ্ছে মৈথিলি, মাগধী আর ভোজপুরিয়া। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে অবশ্যই একটু ভিন্ন মত পোষণ করেন। তিনি একটি প্রাকৃতের নাম বলেন যেটা হচ্ছে গৌরী প্রাকৃত। এই যে এটা বলছেন গৌরী প্রাকৃত। তিনি মনে করেন গৌরী প্রাকৃতের পরিণত অবস্থা গৌরী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটেছে বাংলা ভাষা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাষার জন্ম নিয়ে কত দ্বিধা বিভক্ত, হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন ভাষাতাত্ত্বিকেরা দের মধ্যে মতভেদ আছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন একরকম, ডক্টর গ্রিয়ারসন সাহেব বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সাথে, ডক্টর আব্রাহাম গ্রিয়ারসন সাহেবেরও মিল আছে, ডক্টর সুকুমার সেনও বলছেন, তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও বলছেন। তাহলে এক একজন এক এক রকমভাবে বলছেন। তবে ডক্টর হুমায়ুন আজাদ যেটা মনে করছেন যে মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশের মধ্যে দিয়ে বাংলা ভাষার জন্ম। তাহলে আমরা এটাকেই সত্য বলেই মনে করব, যেহেতু আমরা ওনার কথাকে পড়ছি এবং উনি যেটা বলছেন সেটা আমরা মনে করব এটাই হচ্ছে ঠিক। ঠিক আছে, তাহলে আসো আমরা এখন একটু শব্দার্থগুলো জেনে নিই। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু শব্দার্থগুলো নিয়ে একটু আলোচনা করব। আসো আমরা শব্দার্থগুলো একটু জেনে নিই। ভাষাতাত্ত্বিক। ভাষাতাত্ত্বিক মানে হচ্ছে কি ভাষা বিজ্ঞান, অর্থাৎ ভাষা নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে বলা হয় ভাষাতাত্ত্বিক বা ভাষা বিজ্ঞানী। শ্লোক। শ্লোক কাকে বলে? সংস্কৃত ভাষায় রচিত 2 পংক্তির কবিতাকে বলা হয় শ্লোক। তারপর আছে দুর্বোধ্য। দুর্বোধ্য শব্দের অর্থ কি? যা বোঝা কঠিন, অর্থাৎ যেটা সহজে বোঝা যায় না সেটাকে বলা হয় দুর্বোধ্য। বিধিবদ্ধ। বিধিবদ্ধ মানে হচ্ছে কি নিয়ম দ্বারা শাসিত, অর্থাৎ যা নিয়মের মধ্যেই, যেমন আমাদের গ্রামার, আমরা ইংলিশ গ্রামার পড়ি, আবার বাংলা ব্যাকরণ পড়ি, তাহলে এটা নিয়ম দ্বারা বিধিবদ্ধ বলে, নিয়ম দ্বারা শাসিত বলে এটাকে বলা হচ্ছে বিধিবদ্ধ। উৎপত্তি। উৎপত্তি শব্দের অর্থ হচ্ছে কি জন্ম বা শুরু। তারপর হচ্ছে মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত মানে হচ্ছে কি মগধ অঞ্চলের মানুষের মুখের ভাষা হচ্ছে মাগধী প্রাকৃত। আর গৌরী প্রাকৃত হচ্ছে গৌড় অঞ্চলের মানুষের মুখের ভাষা হচ্ছে গৌরী প্রাকৃত। আর অপভ্রংশ যেটাকে বলা হচ্ছে সেই অপভ্রংশ হচ্ছে, অর্থাৎ মুখে ভাষার বিকৃত রূপ প্রাকৃত ভাষার শেষতলে হচ্ছে অপভ্রংশ। আর এই এখানে আমরা পাঠ পরিচিতিটা একটু পড়ি। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি হুমায়ুন আজাদের কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী গ্রন্থ থেকে সংকলন করা। তাহলে কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এ প্রবন্ধে লেখক বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছেন। ভাষার ধর্ম বদলে যাওয়া, মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, শব্দেরও বদল ঘটে এবং সে সঙ্গে শব্দের অর্থেরও বদল ঘটে। একসময় ধারণা করা হতো বাংলা এসেছে সংস্কৃত থেকে, অর্থাৎ সংস্কৃত ছিল, কিন্তু সংস্কৃত ছিল কিসের ভাষা? লেখার ভাষা। আর প্রাকৃত ছিল মুখের ভাষা। 20 শতকের গোড়ার দিকে মানুষের ধারণা হয় প্রাকৃত ভাষা থেকে আধুনিক ভারতীয় ভাষাগুলোর জন্ম হয়েছে। জস আব্রাহাম গ্রিয়ারসন প্রথম ভারতীয় উপভাষা নিয়ে গবেষণা করেন এবং দেখান যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন গৌরী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। তাহলে এখান থেকে আমরা গুলো জেনে নিয়েছি। যে এখন আসো আমরা একটু জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু আলোচনা করি, অর্থাৎ কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন আমরা একটু পড়ে নিই। যেমন এখানে আছে বাংলা ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরটির নাম কি? তাহলে প্রথম স্তরটির নাম হচ্ছে কি বৈদিক ভাষা।
তারপর কার মতে পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা, আসামি, ওড়িয়া ভাষার? তাহলে কার মতে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোন দুটি ভাষার? একটা হচ্ছে আসামি ভাষা, একটা হচ্ছে উড়িয়া ভাষা। তারপর হচ্ছে মাগধী প্রাকৃতিক কোন পূর্বাঞ্চলীয় রূপ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? এটা কে এটা কার মতে? জস আব্রাহাম গিয়াসনের মতেই পূর্বাঞ্চলীয় মাগধী প্রাকৃত থেকে অর্থাৎ কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম হয়েছে বাংলা ভাষার। তারপর আছে মনে করো হুমায়ুন আজাদ কোথায় মৃত্যুবরণ করেন? তাহলে কত সালে মৃত্যুবরণ করেন তিনি? 2004 সালে 12ই আগস্ট জার্মানির মিউনিক শহরে তিনি মৃত্যুবরণ করেন। পৃথিবীর আদি ভাষাগোষ্ঠীর নাম কি? আদি ভাষাগোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। তারপরে প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম হচ্ছে কি? অপভ্রংশ। তারপর প্রাকৃত ভাষাগুলোর ভাষাতাত্ত্বিক শব্দটার অর্থ কি? তাহলে উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে যারা ভাষা নিয়ে গবেষণা করেন তাদেরকে বলা হচ্ছে ভাষাতাত্ত্বিক। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বো এবং এখান থেকে যে জ্ঞানমূলক আলোচনা প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু ভালো করে দেখে নেব, ঠিক আছে? তাহলে আজকে বাড়ির কাজ কিন্তু জ্ঞান আর অনুধাবন প্রশ্নগুলোই থাকবে। তাহলে আজকের পর আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।